সালাম আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা নতুন একটা ভিডিও সিরিজ নিয়ে হাজির হয়েছি। তো এই পর্বে আমরা 10.3-এর এসইউ আহমেদ স্যারের প্রবলেমগুলো সলভ করব। তো প্রথমে কিছু কথা বলে নেই। এক নম্বর হচ্ছে যে আপনি যদি 10.1, 10.2 এই দুইটা চ্যাপ্টার যদি ভালো মতো সলভ না করেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি 10.3-এর বেশ কিছু ম্যাথ সলভ করতে পারবেন না বা অধিকাংশ ম্যাথই আপনি সলভ করতে পারবেন না। আর দুই নাম্বার হচ্ছে যে আপনাকে হয়তো বা তখন গাইডের শরণাপন্ন হতে পারে আপনি যদি 10.1, 10.2-কে গুরুত্ব না দেন। আচ্ছা, আর নেক্সট কথা হচ্ছে যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, বেশ কিছু সূত্র। এক নাম্বার হচ্ছে যে ত্রিকোণমিতির সূত্র, দুই নাম্বার হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র, তিন নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। এই তিনটা টপিকের সূত্র যদি আপনার ভালো মতো মুখস্থ না থাকে তাহলে আপনি বেশ ঝামেলায় পড়তে পারেন, বা হচ্ছে যখন আমরা মেথড অফ সাবস্টিটিউশনের বেশ কিছু প্রবলেমগুলো সলভ করতে যাব তখন কিন্তু আমাদেরকে কোন অংশটুকু ফাংশনের কোন অংশটুকু ধরলে আমার ডিফারেন্সিয়েশন করলে ইজি হয় তখন কিন্তু আপনি বেশ ঝামেলায় পড়বেন। অথবা ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র আছে যে সূত্রগুলায় আমাকে মেথড অফ সাবস্টিটিউশনের প্রবলেমে সলভ করতে গেলে তখন আমাকে সাহায্য করবে। তো আমরা প্রথমেই 10.3-এর বেশ কিছু থিওরি রিলেটেড একটু আলোচনা করি, তারপরে হচ্ছে আমরা মূল অঙ্কে ফিরে যাব। তো প্রথমে আসি আমরা এই চ্যাপ্টারের কতগুলো সূত্র আমরা দেখব। ইন্টিগ্রেশন অফ tan x dx is equals to ln sec x plus c। এই সূত্রগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ cot x dx is equals to ln sin x plus c, অথবা আপনি এটাকে সরাসরি বলতে পারেন মাইনাস ln cosec x plus c। তিন নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x dx is equals to ln tan pi divided by 4 plus x divided by 2 plus c। দেন চার নম্বর সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এই সূত্রগুলো বেশ ইম্পর্ট্যান্ট, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমাদের অনেক ম্যাথে এই সূত্রগুলো লাগবে। এখন থেকে যেগুলো লিখব 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। দেন ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার is equals to 1 divided by 2a ln a plus x divided by a minus x plus c। then ছয় নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। ওকে, তো এই কয়টা সূত্র দিয়ে আমরা মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব। তার আগে আমরা একটু এই কয়েকটা যেমন ইন্টিগ্রেশন অফ tan x কীভাবে আসলো এগুলার একটু ডেরিভেশনটা একটু দেখে নিই। তো দেখেন, ইন্টিগ্রেশন অফ tan x dx, এইটার সমাধান হচ্ছে ln sec x plus c। তো দেখুন এগুলো আমরা কিভাবে সমাধান করি। তো প্রথমেই যেহেতু কিছু করা যাচ্ছে না বা আমি স্ট্যান্ডার্ড ফর্মে ফেলতে পারবো না, ওই যে আমরা যে 10.1-এর আগে যে কয়টা সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম তো ওগুলার কোনোটাই কিন্তু এখানে ফেলতে পারবো না। তাহলে আমরা কি করতে হবে, এটাকে একটু ভাঙি। তাহলে হচ্ছে sin x বাই cos x dx। এখন আপনি যদি
এই cos x কে z ধরেন, cos x সমান সমান z ধরে নিলাম। এরপর আমরা যদি ডেরিভেটিভ চালাই, তাহলে আমরা জানি ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x, তাহলে dx সমান সমান dz। অতএব sin x dx সমান সমান মাইনাস dz। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে অতএব sin x dx সমান সমান কি, এতটুকু অংশ কি মাইনাস dz, তাহলে মাইনাসটাকে বাইরে রাখলাম আর উপরে রেখে dz লিখলাম। আর নিচে আমরা কি ধরছিলাম? নিচে আমরা cos x সমান সমান z ধরছিলাম। তাহলে এখন আমরা জানি মাইনাস, আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইজ ইকাল টু ln x প্লাস c। তাহলে হচ্ছে এখন আমরা কি করব? সরাসরি আমরা সূত্রটা বসাই দিই। তাহলে মাইনাস ln z প্লাস c। এবার মাইনাস ln z এর জায়গায় আমরা কি লিখতে পারি? z এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে cos x প্লাস c। আপনি যদি মনে করেন যে আমি ln sec x প্লাস c লিখবো, বা আমি মাইনাস ln cos x প্লাস c লিখবো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপনি যদি মাইনাসটা সরাই ফেলেন তাহলে ln sec x প্লাস c লিখতে পারেন, যে কোনো একটা সূত্র লিখলেই হবে। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা ইন্টিগ্রেশন অফ cot x এর ক্ষেত্রেও সেম, ইন্টিগ্রেশন অফ cot x এর ক্ষেত্রেও জিনিসটা সেমই হবে। ইন্টিগ্রেশন অফ cot x dx এর ক্ষেত্রে আমরা কি করব? সেটা হচ্ছে আমরা একইভাবে কি করব? cos x ডিভাইডেড বাই sin x dx ধরে নিব। এরপর আমরা কি করব? এবার আমরা sin x সমান সমান z ধরব। আচ্ছা, আপনি তো বলতে পারেন যে না, কেন আমি cos x ধরলাম না? cos x ধরে করেন, বেশ ঝামেলায় পড়বেন, ঠিক আছে? এই জন্য আমরা cos x নিব না। ওকে, এই জন্য আমরা cos x নিয়ে অঙ্কটা করব না। তারপরে সেমভাবে ddx অফ sin x ddx অফ z যদি ব্যবহার করি তাহলে হচ্ছে cos x dx সমান সমান dz। অতএব cos x dx সমান সমান কি? dz ডিভাইডেড বাই কি লিখতে পারি? dz ডিভাইডেড বাই কি লিখতে পারি এখানে আমরা? sin x, সরি z। তাহলে হচ্ছে ln z প্লাস c। এখন ln z এর জায়গায় আমরা কি বসাই দিব? sin x প্লাস c। ওকে, অথবা এটাকে আপনি আবার লিখতে পারেন কি, মাইনাস দিয়ে তারপর হচ্ছে ln cos x প্লাস c। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে sec x এর ক্ষেত্রে চলে যাই। ইন্টিগ্রেশন অফ sec x, এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগছে। এগুলা হচ্ছে মোটামুটি আমাদের অনুশীলনী করার জন্য যে কয়টা সূত্র লাগবে, এই কয়টা সূত্র মোটামুটি। হ্যাঁ, এখন হয়তো বা একটু কোশ্চেন একটু হার্ড করলে হয়তো বা এইসব সূত্র থেকে অঙ্কগুলো দিয়ে দিতে পারে, এই জন্য আমরা হচ্ছে এই অঙ্কগুলো করতেছি। তো চলেন দেখি আমরা এবার ইন্টিগ্রেশন অফ sec xটা করি। ইন্টিগ্রেশন অফ sec x dx। আচ্ছা, এখানে কিছু করা যাচ্ছে? কিছুই করা যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? এটাকে আমরা কি করতে পারি? ইন্টিগ্রেশন অফ sec x সমান সমান কি লিখতে পারি? 1/, আপনার কাছে মনে হইতে পারে যে sec x সমান সমান 1/, cos x dx লিখতে পারি, তাই না? এভাবে আমরা অঙ্কটা করতে পারি না? আচ্ছা, এই ক্ষেত্রে আমার কি করতে হবে? এখানে আমাকে একটু ত্রিকোণমিতির ছোট্ট একটা টুল ব্যবহার করতে হবে। সেই টুলটা কি? আমরা জানতাম যে যদি ত্রিকোণমিতিক কোণ যদি ফার্স্ট অ্যাঙ্গেলে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে সেখানে হচ্ছে অল পজিটিভ হয়। আর যদি বেজোড় সমকোণ হয় তাহলে সেটা কি হয়ে যায়?
কজ থাকলে সাইন হয়ে যায়, সাইন থাকলে কজ হয়ে যায়, তাই না? তাহলে এখানে দেখেন আমরা কি করব, 1 cos x এর জায়গায় কি লিখতে পারি, cos x এর জায়গায় সাইন পাই ডিভাইডেড বাই 2 প্লাস এক্স, এটা লিখতে পারি না? এই জিনিসটা লিখতে পারি, তাই না? তাহলে কেন লিখলাম? অ্যাকচুয়ালি এটা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে অঙ্কটাকে একটু ইলাস্ট্রেট করব বা ফাংশনটাকে আমি একটু বড় করব, কারণ আমি এখানে কোনোভাবেই জেনারেল ফর্মে আমি নিতে পারতেছি না, বা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আমি মানে ফাংশনটাকে নিতে পারতেছি না। তো দেখেন এখন কি করব, আমি আমরা জানতাম একটা সূত্র 10.1 10.2 অনেকগুলো অঙ্কে কিন্তু আমরা শিখে আসছি। কি শিখছি? ইন্টিগ্রেশন সাইন 2x ইজ ইকুয়ালস টু 2 সাইন এক্স কজ এক্স, তাই না? এই সূত্রটা শিখে আসছে। তাহলে এখানেও আমরা ওই জায়গাটায় এই জিনিসটা অ্যাপ্লাই করবো। তাহলে যদি সাইন এক্স হয়, জাস্ট শুধু সাইন এক্স হয়, তাহলে কী হবে, 2 সাইন এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু কজ এক্স ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এখন আমরা এখানে কি করব, এই জায়গাটা এখন আমরা কি করব, দেখেন এই জায়গাটায় আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাই না? এই সূত্রটা, তাহলে dx আর নিচে হচ্ছে আমরা কি লিখতে পারি, 2 সাইন পাই ডিভাইডেড বাই 2 প্লাস এক্স ইন্টু 1/2। এটা হচ্ছে টোটালটা এক্স, আর এই সেই 2টা আমি এখানে 1/2টা গুণ করে দিলাম। একইভাবে আবার কি করব, cos পাই ডিভাইডেড বাই 2 প্লাস এক্স ইন্টু 1/2 লিখে ফেললাম। ওকে, এবার আমরা কি করব, দেখেন ম্যাথটাকে একটু সিম্পলিফাই করি। 2 কি লেখা যায়, সাইন পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু কস পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 লিখতে পারি, তাই না? আচ্ছা, এত কাহিনী করতেছি কেন? এত কাহিনী করার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা মেথড অফ সাবস্টিটিউশনে ফেলার চেষ্টা করব। আচ্ছা, যদি মেথড অফ সাবস্টিটিউশনে পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, নাহলে আমাকে আরও কাহিনী করতে হবে, তাই না? আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এখন দেখেন 1/2 dx সাইন পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 cos পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন তো, এইখানে আমরা এই অঙ্কটায় আমরা কি ধরলে আমার অঙ্কটা মানে শেষ পর্যন্ত আমি কি করতে পারবো, মেথড অফ সাবস্টিটিউশন বা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে ফেলে আমি সূত্রতে ফেলতে পারবো। কি করা যায় এখানে একটু চিন্তা করেন তো। আচ্ছা, এখানে একটু দেখেন, আপনি যদি কজ এই অংশটুকু ধরেন, তাহলে আপনি কি করতে পারবেন না, আপনি হয়তো সাইনের নিয়ে আসতে পারবেন, ডেরিভেটিভ করে সাইন নিয়ে আসতে পারলেন, কিন্তু আপনি ডিএক্সকে কোনোভাবেই রিপ্লেস করতে পারবেন না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যখন আমরা ডেরিভেটিভ ধরার পর কোনো একটা পোরশনকে ধরার পরও যখন আমি কি করতে পারি না, যখন আমি ডিএক্সকে রিপ্লেস করতে পারি না, তখন আমাকে চিন্তা করতে হয় অ্যারিথমেটিক অপারেশনে। আমি যদি অ্যারিথমেটিক অপারেশনটা ভালো মতো করতে পারি, বা এখানে যদি আমি অ্যারিথমেটিক অপারেশন করতে পারি, তাহলে আমার অঙ্কটা অধিকাংশ ক্ষেত্রেই হয়ে যায়। মানে অ্যারিথমেটিক অপারেশনটা কি আমি বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমি এখানে কোনো একটা টার্ম দিয়ে গুণ করে অঙ্কটাকে আমি সিম্পলিফাই করব বা সহজীকরণ করব। তো এখানে দেখেন আমি কি করব, এইখানে আমি উভয় পক্ষে sec স্কোয়ার পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 উপর নিচে গুণ করব। চার নাম্বার বা 5 নাম্বারে 10.3-এর
তো সেখানে আমাদের সেক স্কোয়ার উপর নিচে গুণ করার অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস আছে। তো ওই ম্যাথগুলো আমরা যখন সলভ করব তখন আমাদের কাছে কেন আমরা হুট করে সেক স্কোয়ার উপরে নিচে গুণ করলাম ওইটার আরও ক্লিয়ার হয়ে যাব। ওকে, তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে যে কেন উপর নিচে গুণ করলাম। হ্যাঁ, আপনি কিন্তু সব অঙ্কগুলো সলভ করতে পারবেন না, সবগুলো অঙ্ক সলভ করতে পারা বা না পারা কিন্তু এটা ব্যর্থতা না পারাটা কিন্তু ব্যর্থতা না। আপনার ব্যর্থতা হচ্ছে আপনি প্রচেষ্টা করলেন না, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। ইন্টিগ্রেশন সবাই সলভ করতে পারবে না, সবগুলো ম্যাথ সমস্ত ম্যাথ সলভ করা পসিবল না, কারণ এখানে রেগুলার কিছু ম্যাথ আছে, কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে। তো সেই ম্যাথগুলো আবার ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে। ও ম্যাথগুলো সলভ করতেও বেশ সময় লেগে যায়। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন মূল অঙ্কে ফিরে আসি। তো আমরা এখানে কি করতেছিলাম, ইন্টু সাইন পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু কস পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমরা আবার করা স্টার্ট করি। তো এরপর আমরা কি করব, 1 ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন, আমরা এটাকে একটু উপরে লিখি। দেখেন 1 ডিভাইডেড বাই 2 সেক স্কোয়ার পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স, আর নিচে হচ্ছে আমাদের 10 পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। কেন কিভাবে আসলো একটু দেখি, এই জিনিসটা কিভাবে আসলো আমরা এখানে একটু এক্সপ্লেনেশন দেখি, তাহলে আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো সেক স্কোয়ার মানে হচ্ছে কি পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, তাই না। এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই কজ স্কোয়ার এক্স, তাই না। তাহলে এটাকে আমরা যদি 1 বাই কজ স্কোয়ার এক্স লিখি, এটাকে আমরা কি লিখতেছি 1 বাই কজ স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে কি থাকতেছে, এটা 1 বাই, আর সাইন পাই বাই উপরে থাকতেছে হচ্ছে সাইন পাই বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু কস পাই বাই 4 এক্স বাই 2। তাহলে এখান থেকে একটা কস আর এখান থেকে একটা কস কাটাকাটি তাই গেলে একটা কস থাকে, তাহলে সাইন পাই বাই 4 এক্স বাই 2 ডিভাইডেড বাই কস পাই বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 থাকে। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কী হয়ে গেল, এই জায়গাটা কী হয়ে গেল, 10 হয়ে গেল। তো এবার আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট করি, একটু মুছে দিই। এরপর বলেন, এখন আমাদের এটা সিম্পলিফাই হয়ে গেছে। এখন আমাদের দেখেন, আপনি যদি এতটুকু অংশকে যদি আপনি জেড ধরেন, এবার আমরা কী করবো, মেথড অফ সাবস্টিটিউশনটা ইউজ করব। তো এখানে ধরি 10 পাই বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 হচ্ছে আমার জেড, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে ডিডিএক্স অফ 10 পাই বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 is equals to dz by dx। আচ্ছা, আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ 10 এক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাই না। তাহলে আমরা এখন নির্দ্বিধায় সেক স্কোয়ার, তারপর হচ্ছে কি পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 লিখে ফেললাম। এখন এটা কি এক্স, এটা তো আমাদের এক্স না, তাহলে এটার উপর আমাদের আবার ডেরিভেটিভ চালাইতে হবে। তাহলে হচ্ছে ডিডিএক্স অফ পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু ডিজেড বাই ডিএক্স। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু উপরের অংশটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে উপরের অংশটা যদি হয়ে যায়, তাহলে এই এতটুকু অংশ কি 0 হয়ে যাবে, আর এতটুকু অংশ কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাই না। তাহলে হচ্ছে ডিডিএক্স অফ এক্স বাই 2, ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1, আর 1/2টা তো আগে চলে আসলো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি থাকতেছে হাফ ডিডিএক্স হাফ সেক স্কোয়ার পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। এই ডিএক্সটাকে এই পাশে নিয়ে নিলাম, ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। ওকে, তাহলে আমরা অতএব দেখেন
এত বড় একটা টার্ম ধরার কারণে কি হয়ে গেল, জাস্ট আমার এতটুকু অংশ কি হয়ে গেল, ডিজেড হয়ে গেল, ডিজেড ডিভাইডেড বাই, এখন এখানে কি লিখবো, জেড। তাহলে আমরা জানি হচ্ছে লন জেড প্লাস সি, ঠিক আছে। এখন লন, আমরা তো এটা সূত্র লন জানি, তাহলে হচ্ছে জেডের মান কত, টেন পাই ডিভাইডেড বাই 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আচ্ছা, এরপর আমরা একটু নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথ বলতে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কসেক এক্সটা করব। ইন্টিগ্রেশন অফ কসেক এক্সটা লেখাই হয় নাই। আচ্ছা, এখানে একটু আমরা ইন্টিগ্রেশন অফ কসেক হচ্ছে ইন্টিগ্রেশন অফ কসেক এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, সেটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে লন ট্যান এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সি। তো এটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। তো আবার একইভাবে আমরা কি করব, যেহেতু আমাদের এটা রেগুলার কোনো ফর্মুলায় ফেলা যাচ্ছে না, তাহলে আমরা এখানে কি করব, কজ এক্সকে ভাঙাবো, তাই না। তাহলে কজ এক্সকে যদি ভাঙাই তাহলে কজেক এক্স সাইন এক্স ডিএক্স লেখা যায়, রাইট। আর আমরা কিছুক্ষণ আগে কী শিখে আসছিলাম, সাইন এক্স সমান 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, না। তাহলে হচ্ছে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স ডিভাইডেড বাই 2, আর উপর হচ্ছে আমাদের ডিএক্স। ওকে, এখন আমরা কি করব, এখনও কি আমাদের কোনো জেনারেল ফর্মে আসে নাই, বা আপনি যদি ধরেন কজ এক্স বাই 2কে ধরেন, দেখবেন হবে না, অঙ্কটা হবে না, ঠিক আছে। আপনি করে দেখেন, হয় সাইন এক্স বাই 2 অথবা কজ এক্স বাই 2 ধরেন, আপনি ডেরিভেটিভ কজ এক্স বাই 2 ডেরিভেটিভ করলে আপনি সাইন এক্স বাই 2 এইভাবে কাহিনি করে আনতে পারবেন, কিন্তু ডিএক্সকে আপনি রিপ্লেস করতে পারবেন না। যেহেতু আমরা ডিএক্সকে রিপ্লেস করতে এখনও পারতেছি না, তাহলে আমার এখানে কাহিনি করতে হবে। কাহিনিটা কি, সেটা হচ্ছে ওপরে নিচে সেক স্কোয়ার দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে আসেন আমরা এখন গুণ করি। তো এখানে আমরা এখন ইন্টিগ্রেশন অফ ওপর নিচে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, সিমিলারলি সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, আমরা যখন অনুশীলনীতে যাব, ওই অনুশীলনীতে প্রায় 10 থেকে 15টার মতো ম্যাথ, এই রিলেটেড ম্যাথগুলো আছে। তো আমরা ওই ম্যাথগুলো প্র্যাকটিস করলে তখন বুঝতে পারবো, যে আপনি ম্যাথ দেখেই বলতে পারবেন যে না, এইটা আমার হচ্ছে ওপর নিচে সেক স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, বা ট্যান দিয়ে গুণ করতে হবে, বা কস দিয়ে গুণ করতে হবে, বা কসেক দিয়ে গুণ করতে হবে ওপর নিচে, তখন আপনি দেখলেই বুঝতে পারবেন। তো ভয়ের কোনো কারণ নেই। ইন্টিগ্রেশন এরপর আমরা কি করব, এখানে তো আমাদের ডিএক্স, আর নিচে আমরা কি লিখব, সেটা হচ্ছে 2 সাইন এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু কস এক্স ডিভাইডেড বাই 2। এরপর আমরা নেক্সটে কি লিখব, এই 1/2টাকে উপরে উঠাই দিই, ইন্টিগ্রেশন অফ 1/2, তারপর হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স, আর এইটাকে কি করলে, এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, ট্যান এক্স ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি ট্যান এক্স বাই 2 যদি ধরি, তাহলে ট্যান এক্স ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু, যদি আমরা জেড ধরি এবং উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, 1 ডিভাইডেড বাই 2 সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স সমান ডিজেড, জাস্ট লাইক আগের অঙ্কটার মতো। তো আমরা আর এখানে আর দেখাচ্ছি না। তো এখন কি করব, এখন আমরা জাস্ট অঙ্কটা বসাই দিই, মানে যেটা ধরছিলাম সেটা বসাই দিই। তাইলে এতটুকু অংশ হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ট্যান এক্স বাই 2 হচ্ছে জেড, তা হচ্ছে আমরা লন জেড প্লাস সি লিখতে পারি, আর লন জেডের জায়গায় আমরা ট্যান এক্স বাই 2 ট্যান
এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সি লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার আমরা হচ্ছে উদাহরণের একটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এখন দেখাবো। সেটা হচ্ছে যে বেশ ইম্পর্টেন্ট এবং এটা প্রায় পরীক্ষায় আসে, এবং আমি এ ধরনের একটা অঙ্ক টাস্ক দিব আপনাদের, আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন, না পারলে আমাকে জানাবেন। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস 10x। তো আমরা ম্যাথটা করতে একটু সময় লাগে, হ্যাঁ, সময় নিয়ে অঙ্কগুলো করতে হয়। আপনি যদি অঙ্ক একবার দেখেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, পরীক্ষার হলে অঙ্কটা সলভ করতে পারবেন না। অঙ্ক দেখে অ্যাকচুয়ালি অঙ্ক পরীক্ষার হলে সলভ করা যায় না। এক্সাম্পল হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস 10x। এখানে দেখে মনে হচ্ছে একদমই হচ্ছে ছোট বাচ্চা, ঠিক আছে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আমি এখানে কি করব, অ্যাকচুয়ালি আমি এটাকে সিম্পলিফাই করব। হ্যাঁ, আমরা ত্রিকোণমিতিতে শিখে আসছি একটা ছোট্ট একটা ফাংশনকে, ধরেন আপনার কাছে একটা ছোট্ট একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকাল টু 1 প্লাস 10x আছে। হ্যাঁ, এই ছোট্ট একটা ফাংশনকে কীভাবে ইলিস্ট্রেট করা যায় বা টেনে বড় করা যায়, তো আমি এই ফাংশনটাকে একটু টেনে বড় করার চেষ্টা করব। তো এখানে কি লেখা যায়, 1 প্লাস 10xকে কী লেখা যায়, সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স লেখা যায়, তাই না? তারপরে দেখেন কজ এক্স লসাগু করলে প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স হয়ে যায়, তাই না? কজ এক্স হয়ে যায়। তাহলে 1/1 প্লাস 10x আছে, তাহলে কি হয়ে যাবে, জিনিসটা উল্টায় যাবে। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে cos x dx ডিভাইডেড বাই cos x প্লাস sin x। ওকে, এখন দেখেন আপনি যদি মনে করেন যে আমি এই জায়গাটা একটু মুখস্থ রাখবো, তাহলে মুখস্থ রাখতে পারেন। তাও পরীক্ষার হলে যদি আসে তাহলে ইজিলি আপনি সলভটা করতে পারবেন, নাহলে আপনাকে হয়তো একটু চিন্তা করে সলভ করতে হতে পারে। হ্যাঁ, তো এখানে বেশি কাপঝাপ না করাই ভালো। আমি এখন কি করব, আমি এটাকে যেভাবে মনে রাখি সেটা হচ্ছে যে আমি কি করব, cos x দেন প্লাস sin x লিখব, আবার কি করব, দেন আমি কি করব মাইনাস sin x আবার cos x লিখব প্লাস cos x। এই কাহিনীটা করে দেখেন তো, উপরে cos x একটা আছে, আমার নিচে cos x দুইটা আছে না, তাহলে এই দুইটা cos x এর জন্য 1/2 দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে আগের লাইনই হয়ে গেল। নিচে আমরা কি করব, cos x প্লাস sin x লিখব, ঠিক আছে, লাস্টে dx দিতে হবে আমাকে। এরপর আমি কি করব দেখেন 1/2, এবার আমি হচ্ছে স্প্লিট করব বা হচ্ছে লসাগুটা ভাঙাই ফেলব। দেখেন ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x, এবং এই dx এবং এই হাফ গুণ করতে অবশ্যই ভুল করবেন না, তাহলে dx দিয়ে দিলাম, তাই না? এরপর দেখেন আমি এখানে প্লাস সাইন দিব, ঠিক আছে, যা আছে তাই। বা আপনি যদি মনে করেন যে এখানে আপনি যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এখানে কী করতে পারেন, প্লাস cos x মাইনাস সাইন এক্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্লাস চলে আসলো, দেন আবার কি এই হাফটা আবার চলে আসবে, দেন ইন্টিগ্রেশন আমি সাইন দিব আবার, দেন এতটুকু ডিভাইডেড বাই এতটুকু, তাহলে cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x প্লাস সাইন এক্স dx। এই এতটুকু অংশই, আর কিছু না। এবার আমাদের অঙ্ক শেষ। তো এবার আমরা উপরের অংশটা একটু মুছে ফেলি, অঙ্কটা যেহেতু একটু লেন্দি। তো এখন দেখেন তো এই জায়গাটা ব্র্যাকেট দেওয়ার পরে কাটাকাটি করলে কি থাকে, শুধু dx থাকে না, তাহলে এখানে আমরা কি লিখতে পারি,
এই জায়গাটায় আমরা লিখতে পারি হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আর এই জায়গাটায় কি করতে পারি, প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x dx। এখন আমি পুরো অংশটা মুছে ফেলবো, ভিডিও পজ করে আপনি তুলে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন আমি এই অংশটা নিয়ে কাজ করবো। আমার এই অংশ তো শেষ। আপনি যদি মনে করেন হাফ এক্স প্লাস c1 দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার আমরা দেখেন এখানে ধরি, আচ্ছা এটা অ্যাকচুয়ালি শেষে লিখলেই ভালো হয়। আচ্ছা, এটা শেষে লিখবো, সমস্যা নেই। তো এখান থেকে আমরা স্টার্ট করি, ধরি নিচের অংশটা ধরবো। হ্যাঁ, নিচের অংশটা ধরলে আমরা উপরের অংশটা পাবো কীভাবে, cos x প্লাস sin x সমান সমান z ধরলাম। ওকে, এবার আমরা ddx অফ cos x, বা হচ্ছে আমরা একটু উল্টায় লিখলাম, এটা এই পাশে লিখলাম, এটা এই পাশে লিখলাম, তাহলে আমাদের সরাসরি এই পাশেই ওভাবেই চলে আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে sin x প্লাস cos x, জাস্ট আমার বোঝানোর সুবিধার্থে লাইন একটা লাইন কম করা লাগবে। তাহলে ddx অফ z। আচ্ছা, এখন ddx অফ sin x মানে কি, cos x না, cos x, দেখছেন আমাদের সূত্রটা লাগতেছে। এখন ddx অফ cos x মানে কি, মাইনাস sin x। তাহলে আমাদের এখানে ddx এর কাজ শেষ। দেন এই dxটাকে আমরা এই পাশে গুণ করলাম, ইজ ইকুয়ালস টু dz। ওকে, এবার আমরা কি করব, অতএব আমরা এখন কি লিখতে পারি, এখান থেকে আমরা অঙ্কটা স্টার্ট করি। অতএব হাফ dx সমান সমান আমরা কি লিখতে পারি, x প্লাস c1 প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x কে আমরা কি লিখতে পারি, সরি cos x মাইনাস sin x ইন্টু dx সমান সমান আমরা কি লিখতে পারি, এই যে dz লিখতে পারি। তাহলে dz ডিভাইডেড বাই cos x প্লাস sin x কি লিখতে পারি, z লিখতে পারি, তাই না। তাহলে z লিখলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে করি, দেন হাফ x প্লাস c1 প্লাস হাফ লন z প্লাস c2, ঠিক আছে। দেন x ডিভাইডেড বাই 2 আর প্লাস হাফ লন z এর জায়গায় আমরা কি লিখবো, জেডটা কই, cos x প্লাস sin x, z এর জায়গায় cos x প্লাস sin x প্লাস c1 প্লাস c2 হচ্ছে c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, মানে বইয়ে যেভাবে দেওয়া আছে ওই মানে এম কনস্ট্যান্ট এল কনস্ট্যান্ট ধরে তারপরে কাহিনী করছে, তো আপনারা এইভাবে অ্যান্সারটা করতে পারেন। তো এবার আমরা হচ্ছে 10.1-এর মূল পর্বে ফিরে যাব। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে গেছে, তো প্রায় 33 মিনিট হয়ে গেছে। তো এর পরের লেকচার সিরিজে আমরা হচ্ছে 10.3-এর সরাসরি আমরা অনুশীলনীতে চলে যাব। হ্যাঁ, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।